আসসালামু আলাইকুম, কি অবস্থা? এখন আমরা পরিবেশ রসায়নের দ্বিতীয় পার্টটা পড়বো। প্রথম পার্টটা যদি না দেখে থাকো দেখে আসো, ঠিক আছে? তো দ্বিতীয় পার্টটা আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, ভ্যান ডার ওয়ালস সমীকরণে ধ্রুবক এ দ্বারা কি বোঝায়? আগের পার্টটাই ছিল, বাট আবার যদি তোমাকে বোঝাই, ভাই তুমি যে জায়গায় এ শব্দটা পাবা, এ মানেই বুঝবা কি? এ মানেই বুঝবে অ্যাট্রাকশন। এ মানে কি? অ্যাট্রাকশন। তো এই জায়গায় আমাদের আকর্ষণ যে শব্দটাই থাকবে সেটা হবে উত্তর, ঠিক আছে? তো এই জায়গায় খ হলো উত্তর। এখন ওই বি দ্বারা কি বোঝায়? বি দ্বারা বোঝায় হলো আয়তন সংশোধন ফ্যাক্টর আর কি। তো এই জায়গায় এ দ্বারা কি বোঝায়? ভাই আকর্ষণ। ওকে, বি দ্বারা কিন্তু আবার বিকর্ষণ না। আচ্ছা, তারপরে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। ভাইয়া, হাইড্রোজেন গ্যাসের মলিকুলার মাস কত? 2 গ্রাম। তো 2 গ্রামে হলো 1 মোল। কত মোল? 1 মোল। তাহলে 4 গ্রামে কয় মোল হবে ভাই? 2 মোল। তো এটা কি হবে? পিভি ইকুয়াল টু 2RT। পিভি ইকুয়াল টু কয় আরটি ভাই? 2RT। তারপরে কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে? আমি একদম বারবার বলি যে ভাই দুইটা ফ্যাক্টর, একটা হলো নিম্নচাপ, হলো কি ভাই? নিম্নচাপ। আর একটা হলো উচ্চ তাপমাত্রা। নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা, এই দুইটা হলো দুইটা ফ্যাক্টরে কাজ করে। এক হলো আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করবে, আর একটা হলো সাইক্লোন তৈরি করতে। আর এটা কি ভাই? সাইক্লোন তৈরির ক্ষেত্রে। তো এই দুইটা ফ্যাক্টরে আমাদের এটা কাজ করবে। তো এই জায়গায় কি? নিম্নচাপ উচ্চ তাপমাত্রা যেটাই আছে সেটাই হলো উত্তর। ওকে, আচ্ছা, নিচের কোন গ্যাসটির সংকোচনশীলতা গুণাঙ্ক 1 এর চেয়ে বেশি? ঠিক আছে, এটাকে আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক কয়টা হইতে পারে? 1 হইতে পারে, 1 এর চেয়ে বেশি হইতে পারে, 1 এর চেয়ে কম হইতে পারে। ভাই 1 হয় কার ক্ষেত্রে? ভাই আদর্শ গ্যাসের ক্ষেত্রে। 1 হয় কার ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। ভাই 1 এর চেয়ে বেশি হয় কার ক্ষেত্রে? হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে। আর 1 এর চেয়ে কম হয় কোন কোন ক্ষেত্রে? ভাই 1 এর চেয়ে কম হয় আমাদের মিথেনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? মিথেনের ক্ষেত্রে। আমাদের মিথেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। মিথেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। অনেক ক্ষেত্রে তুমি দেখবা যে ভাই এই নাইট্রোজেনটাকে এই জায়গায় অ্যাড করছে, কোনো সমস্যা নেই। তোমার মেইনলি প্রশ্নে আসবে এই মিথেন আর এই যে হাইড্রোজেন আর হিলিয়াম। ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম আর মিথেন। ওকে, আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন যেটা তোমার আসতে পারে সেটা হলো জেড 1 এর চেয়ে বেশি, মানে আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক 1 এর চেয়ে বেশি, এটা হইলে পেষণযোগ্যটা কেমন হবে? মনে রাখবা, জেড যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে আমাদের কম পেষণযোগ্য। কম পেষণযোগ্য, ঠিক আছে? তো বলছে 1 এর চেয়ে বেশি, তাহলে উত্তর কি হবে? হাইড্রোজেন। ডান। তারপরে নিচের কোন গ্যাসটির সংকোচনশীলতা 1 এর চেয়ে কম? আমি কি বলছি? মিথেন। মিথেন, মিথেন, প্রশ্নে আসবে মিথেন, প্রশ্নে আসবে মিথেন। ওকে, উত্তর হলো মিথেন। তারপরে অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কোনটা? অ্যাভোগাড্রো কি? ভি আর এন এর মধ্যে সম্পর্ক। তো উত্তর হবে ডি। উত্তর কি হবে? ডি। ডান। তারপর হলো নিচের কোন সূত্রটি আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ নয়? ভাই আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি কি সূত্র পড়ছি? অ্যাভোগাড্রো সূত্র পড়ছি, বয়েলের সূত্র বলছি, চার্লসের সূত্র পড়ছি, তারপরে গেলুসাকের সূত্র পড়ছি। কোনটা গুরুত্বপূর্ণ না ভাই? রাউল্টের সূত্র, গ্রাহামের সূত্র গুরুত্বপূর্ণ, ব্যাপনের যে সূত্র ছিল সেটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর আমি তোমাকে আবার বলতেছি, তুমি যদি 1 নম্বর পার্টটা না দেখে আসো, 1 নম্বর পার্টটা দেখে আসবা। তারপরে বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটা? ভাই বোল্টজম্যান ধ্রুবকে আমাদের কি ছিল? নিচে হলো আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করছে। অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা কি বলতে পারি ভাই? মলিকুল বলি না? সো আমরা কি হবে? মলিকুল ইনভার্স 1। যেখানে মলিকুল ইনভার্স 1 হবে সেটা হবে উত্তর। সো মলিকুল ইনভার্স 1। তারপরে অ্যামাগা বক্ররেখার মূল ভিত্তিটা কোনটা? ভাই অ্যামাগা বক্ররেখার মূল ভিত্তি কোনটা? ভাই অ্যামাগা বক্ররেখা হচ্ছে বয়েলের সূত্রের সাপেক্ষে। কোনটার সাপেক্ষে? বয়েলের সূত্রের সাপেক্ষে। তাহলে উত্তর কি হবে ভাই? বি ইন্টু 1/p। তারপরে হাইড্রোজেন গ্যাসের সাধারণ অবস্থায় নিচের কোন সূত্রটি অনুসরণ করবে? ভাই হাইড্রোজেন গ্যাস সাধারণ অবস্থায় কোনটা অনুসরণ করবে বলো তো? হাইড্রোজেন গ্যাস স্বাভাবিক অবস্থায় কোনটা? ভাই হাইড্রোজেন গ্যাস স্বাভাবিক অবস্থায় বাস্তব গ্যাস। হাইড্রোজেন গ্যাস কি? স্বাভাবিক অবস্থায় বাস্তব গ্যাস। এবং এটার ক্ষেত্রে জেড এর মান কত? জেড এর মান 1 এর চেয়ে বেশি। সো এখানে আমরা পি ইকুয়াল টু এনআরটি আমরা বসাইতে পারবো না। পি ইকুয়াল টু এনআরটি কি? বসাইতে পারবো না। ওকে, তারপর নিম্নের কোন তাপমাত্রায়, নিম্নের কোন তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস তরল হয় না? ভাই দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটার সন্ধি তাপমাত্রা কত? এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট ভাইয়া, কনসেপ্টটা ইম্পর্টেন্ট। সন্ধি তাপমাত্রা কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস।
ভাই মনে রাখবা যে ভাই আমাদের সন্ধি তাপমাত্রার উপরে যদি কোনো টেম্পারেচার হয় ওই তাপমাত্রায় কোনো একটা গ্যাস তরল হইতে পারে না। তো সন্ধি তাপমাত্রার চেয়ে যখন তাপমাত্রা বেশি হয়ে যাবে সেই তাপমাত্রায় কখনো তরল হবে না কোনো একটা গ্যাস, কোনো একটা গ্যাস তরল হবে না। তো যেটার মান আমাদের 31.1 ডিগ্রির চেয়ে বেশি সেটাতেই তরল হবে না। সো উত্তর কি? উত্তর হলো আমাদের 32 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা। তারপর 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ কি? ভাই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আমাদের মলিকুলার মাস কত? 44 গ্রাম। তো 22 গ্রাম মানে কি? আসলে হলো 0.5 মোল। সো আমাদের কি পিভি ইজ ইকুয়াল টু হাফ আর টি। সো এই জায়গায় উত্তর কি হবে? 2 পিভি ইজ ইকুয়াল টু আর টি। 2 পিভি ইজ ইকুয়াল টু আর টি। ঠিক আছে, এটাই হবে উত্তর। বা পিভি ইজ ইকুয়াল টু হাফ আর টি। তো 2 পিভি বাই আর টি থাকতো, সেটাও উত্তর। ঠিক আছে, ডান। তারপরে চাপের এসআই একক কত? ভাই চাপের এসআই একক কত? আমি কিন্তু আগের ক্লাসে একদম বরাবর লিখে দিছি, একদম অনেকগুলো ভ্যালু। চাপের এসআই একক আমরা কি জানি ভাই? প্যাসকেল। কি ভাই? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের গতিশক্তি কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে? ভাই আদর্শ গ্যাসের গতিশক্তি আমরা কি জানি? আমরা জানি ভাই ইকে ইজ ইকুয়াল টু 3/2 nRT। এই যে টি 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 মানে কি? তাপমাত্রা। মনে রাখবা ভাই আদর্শ গ্যাসের গতিশক্তি ডিপেন্ড করে তাপমাত্রার উপর। কার উপর? তাপমাত্রার উপর। তারপরে বজ্রপাতের সময় যে কোনো স্থানে বায়ুমণ্ডলে কোন অ্যাসিডটি উৎপন্ন হয়? ভাই দেখো বজ্রপাতের সময় কোন গ্যাসটা, কোন গ্যাসের বন্ধনটা ভাঙে? ভাই নাইট্রোজেন গ্যাস। আমরা কি জানি যে ভাই নাইট্রোজেন গ্যাস এর আমাদের যে বন্ধন শক্তি সেটা হলো 945 কিলোজুল পার মোল। এটা অনেক 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 বেশি। এটা ভাঙার জন্য টেম্পারেচার লাগে কত? 3000 ডিগ্রি সেলসিয়াস। এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কখন পাই? ভাই বজ্রপাতের সময়। কখন পাই? বজ্রপাতের সময়। সো বজ্রপাতের সময় এই বন্ধন আমাদের ভাঙবে, বন্ধন ভেঙে যে অ্যাসিডটা করবে সেটা হলো আমাদের বায়ুমণ্ডলে পাবো। সেটা কত? তাহলে নাইট্রিক অ্যাসিড। তারপর নিচের কোনটি প্রাইমারি দূষক? ভাই প্রাইমারি দূষক আর সেকেন্ডারি দূষকের ক্ষেত্রে তোমাকে জাস্ট এইটুকু বলবো যে ভাই প্রাইমারি দূষকটা হবে ছোট, মানে এটার মলিকুলার যে ফর্মুলা হবে, মানে কেমিক্যাল যে ফর্মুলাটা হবে, যে কেমিক্যাল ফর্মুলা সেটা হবে বড়, আর সেকেন্ডারি দূষকটা হবে, মানে কেমিক্যাল ফর্মুলাটা হবে ছোট, সেকেন্ডারি দূষকটা হবে বড়। যেমন ধরো আমি অক্সিজেন বললাম, এই অক্সিজেন হলো প্রাইমারি, এই অক্সিজেন কি? প্রাইমারি। ওকে, তারপরে ধরো আমি নাইট্রাস অক্সাইড বললাম, এটা হলো প্রাইমারি, কিন্তু যখন আমি নাইট্রিক অ্যাসিডে চলে যাবো বা N2O5 এ চলে যাবো সেটা হবে কি? সেকেন্ডারি। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তারপর আমাদের নিচের কোনটি সেকেন্ডারি দূষক? দেখো ওজোন, তারপরে কি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। কোনটা ভাই আমাদের সেকেন্ডারি দূষক? কোনটা সেকেন্ডারি দূষক? ভাই যেটা বড়, ওজোন। মনে রাখবা অক্সিজেন, অক্সিজেন হলো প্রাইমারি দূষক, আর ওজোন হলো কি ভাই? আমাদের সেকেন্ডারি দূষক, সেকেন্ডারি দূষক। ওকে, এটা তোমাকে বোঝার জন্য আরেকটা একটু হিন্টস দিয়ে দেয়। আরেকটা কি? যে ভাই ধরো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এটার পরে যদি আমি আরেকটা কম্পাউন্ড ফর্ম করতে পারি যেটা এটা হচ্ছে বড় হবে, তাহলে এটা হবে আমাদের কি? এটা হবে আমাদের প্রাইমারি দূষক। এটা কি হবে? প্রাইমারি দূষক। যদি আমি এইটা থেকে আরো বড় একটা ফর্ম করতে পারি, সালফার ডাইঅক্সাইড, আমি কি সালফিউরাস অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড ফর্ম করতে পারবো না? সেটা হবে সেকেন্ডারি দূষক। কিন্তু মানে সালফার ডাইঅক্সাইড সেটা হবে আমাদের প্রাইমারি দূষক। ওজোনের পরে কি আমরা আর কিছু ফর্ম করতে পারি? পারি না, কিন্তু অক্সিজেন থেকে ওজোন ফর্ম করতে পারি। তো অক্সিজেন হলো আমাদের প্রাইমারি দূষক, ওজোন হলো সেকেন্ডারি দূষক। ওকে, ওকে। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ু দূষক ভূমিকা রাখে না? ভাই আমরা জানি যে ভাই ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে আমাদের হাইড্রোকার্বন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি সব ভূমিকা রাখে। রাখে না কোনটা? সরি, হাইড্রোকার্বন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন সব ভূমিকা রাখে, সিএফসি কোনো ভূমিকা রাখে না। ঠিক আছে, ওকে। তারপর ভাই কোনটি নীরব ঘাতক বলা হয়? আমরা কি জানি যে ভাই আমাদের কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক। কার্বন মনোক্সাইডকে কি বলা হয়? নীরব ঘাতক। কেন নীরব ঘাতক বলা হয়? কারণ এটা ভাই আমাদের যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনে যায় গ্যাঞ্জাম করে। সেটা কি করে ভাই? হিমোগ্লোবিনে যায় গ্যাঞ্জাম করে। হিমোগ্লোবিনে যায় কি গ্যাঞ্জাম করে? ভাই আমাদের যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন কি অক্সিজেনের সাথে অক্সি হিমোগ্লোবিন ফর্ম করে না? কি ফর্ম করে? অক্সি হিমোগ্লোবিন। এই কার্বন মনোক্সাইড কি করে? এইখান থেকে অক্সিজেনটাকে রিপ্লেস করে। রিপ্লেস করে কি ফর্ম করে ভাই? কার্বক্সি হিমোগ্লোবিন। কি ফর্ম করে? কার্বক্সি হিমোগ্লোবিন। যেটা কি করতেছে ভাই? আমাদের অক্সিজেন সাপ্লাইটা কমাই দিচ্ছে। যেটা আমাদের কি কমাই দিচ্ছে ভাই? অক্সিজেন সাপ্লাই কমাই দিচ্ছে। এবং এই অক্সিজেন সাপ্লাই যদি কমে যায় তাহলে কি? মানুষ মারা যাবে। তাহলে কি হবে? মানুষ মারা যাবে।
দ্যাটস ওয়াই এই জায়গায় আমাদের কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক। কার্বন মনোক্সাইডকে কি বলা হয়? নীরব ঘাতক। ঠিক আছে, ওকে। তারপর আমাদের এফজিডি প্ল্যান্টের মাধ্যমে কোনটি দূর করা যায় না? এফজিডি প্ল্যান্টের মাধ্যমে কোনটা দূর করা যায় না ভাই? এখানে দেখে বোঝা যাচ্ছে কোনটা দূর করা যাবে না ভাই? কার্বন মনোক্সাইড। কোনটা দূর করা যায় না? কার্বন মনোক্সাইড। আমরা এফজিডি মানে কি বুঝি? ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, এটার মাধ্যমে কার্বন মনোক্সাইডকে দূর করা যায় না। ইট ভাটায় জ্বালানির অসম্পূর্ণ দহন নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? অসম্পূর্ণ দহন মানে কি ভাই? অক্সিজেনের ফুল সাপ্লাই নাই। অক্সিজেনের ফুল সাপ্লাই নাই। অক্সিজেনের ফুল সাপ্লাই থাকলে ভাই অক্সিজেনের কম্পাউন্ডগুলো ভালোভাবে ফর্ম হইতো, যেমন কার্বন ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড। কিন্তু এই জায়গায় যেহেতু অসম্পূর্ণ দহন, তার মানে এটা কি? কার্বন মনোক্সাইড তৈরি করবে। ওকে। তারপর আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ভাই? আগুন প্রশমিত করার জন্য ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি অক্সিজেন এটা হলো অদাহ্য। অদাহ্য মানে কি? মানে এটা হলো নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে। অন্যকে জ্বলতে সাহায্য করে। আর নিভতে সাহায্য করে কোনটা? নিভতে সাহায্য করে আমাদের ভাই কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, ওকে। তারপরে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস হিসেবে অধিক দেয়? আমরা জানি গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে অধিক দেয় কোনটা ভাই? কার্বন ডাইঅক্সাইড। তারপরে নিচের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয় ভাই? ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয় কোনটা ভাই? দেখো আমাদের ইউভি রশ্মি, এটিকে ওজোন রশ্মির মানে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? CFC12 দায়ী? ক্লোরিন দায়ী? হ্যাঁ, সবগুলাই দায়ী। কোনটা দায়ী না ভাই? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডটা আমাদের ভিতরে ক্ষতি করে, ওজোন স্তরে কিছু করতে পারে না। এবং মনে রাখবা যে ভাই হ্যালোজেনেটেড কম্পাউন্ড সবচেয়ে বেশি ক্ষতি করে ওজোন স্তর। ওকে। তারপরে গ্রিন হাউস গ্যাস কোনটা ভাই? গ্রিন হাউস গ্যাস জলীয় বাষ্প, নাইট্রোজেন, পানি মানে হাইড্রোজেন, আর হলো CFC। কোনটা ভাই? আমাদের CFC। তারপর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে নিচের কোনটা? অতি বেগুনি রশ্মি শোষণ করে কোন লেয়ার? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কোন লেয়ারটা থাকার কারণে বা কোন স্তর থাকার কারণে? ওজোন স্তর থাকার কারণে। তাহলে শোষণ করবে কোনটা ভাই? ওজোন। কে শোষণ করবে ভাই? ওজোন। ওকে। তারপর আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা ভাই? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা ভাই? অ্যাসিড বৃষ্টির জন্য তিনটা অ্যাসিড দায়ী, হলো সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। সো এইগুলার মধ্যে কোনটা আছে যে অপশনের মধ্যে যেটা এটা ফর্ম করতে পারে ভাই? সালফার ডাইঅক্সাইড। সো উত্তর কি হবে? উত্তর হবে আমাদের সালফার ডাইঅক্সাইড। ওকে, আচ্ছা। তারপর ভাই কোনটি আরহেনিয়াস অ্যাসিড? আরহেনিয়াস অ্যাসিড মানে কি ভাই? আরহেনিয়াস অ্যাসিড মানে সে হলো হাইড্রোজেন দান করতে পারবে জলীয় দ্রবণে। একদম স্পষ্ট কথা, জলীয় দ্রবণে। জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করতে পারবে। জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করতে পারবে। এটার মধ্যে জলীয় হাইড্রোজেন দান করতে পারে কোনটা? লাস্টের দুইটা। কিন্তু গ নাম্বারটায় দেখো এটা গ্যাসিয়াস বলা আছে। কি বলা আছে? গ্যাসিয়াস। গ্যাসিয়াসে কি কখনো সম্ভব না? এটা কি জলীয় দ্রবণে। সো জলীয় দ্রবণে আমাদের হাইড্রোজেন দান করবে কোনটা? হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইড। সো এটা হলো আরহেনিয়াস অ্যাসিড। তারপরে নিচের কোনটি সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড? ভাই দেখো এ জায়গায় আমাদের অনেকগুলো আছে না? এখন এইটার আমাদের একটা ফ্লো আছে। আমরা জানি যে ভাই যদি কখনো এই জায়গায় আমাদের একটা মিথাইলেটেড কম্পাউন্ড থাকে, কি থাকে? মিথাইলেটেড মানে মিথাইল গ্রুপ থাকবে। এবং যদি কোনো একটা থাকে মিথাইল গ্রুপ না থাকা, সেটা হবে সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড। সেটা কি? সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড হয়। কেন? কারণ তুমি দেখো যে ভাই যখন আমাদের মিথাইল গ্রুপ থাকে, আমরা জানি মিথাইল গ্রুপ হলো আমাদের কি একটা প্রোটোনেটেড, মানে এটা হলো আমাদের ইলেকট্রন দানকারী। তো এটা কি আমাদের অতিরিক্ত পজিটিভ হয়ে যায় না? এটা কি অতিরিক্ত পজিটিভ হয়ে যায়? যখন এইটার মধ্যে পজিটিভিটি বেড়ে যাবে, তখন এই কার্বন কি তখন কি আর এই কার্বন তখন কি আর এই কার্বন আমাদের এরকম পজিটিভ হবে? আংশিক পজিটিভ হবে না, কারণ এই জায়গায় অলরেডি আমাদের আংশিক পজিটিভ একটা গ্রুপ আছে। যেহেতু এই জায়গায় একটা অলরেডি আংশিক পজিটিভ গ্রুপ আছে, সেহেতু এই জায়গায় আমাদের আংশিক পজিটিভ হবে না। এবং এই জায়গায় যে আমাদের OH বা হাইড্রোক্সিল গ্রুপ আছে, সেটা আমাদের কি অতিরিক্ত কি হবে না, আলাদাভাবে আমাদের কোনো গ্রুপ তৈরি করবে না, যেটা আমাদের রিলিজ করার মতন বা আমাদের অতিরিক্ত আয়নিত হবে না। কিন্তু যখন মিথাইল গ্রুপটা থাকবে না, তখন কি এই আংশিক পজিটিভ হয়ে যাবে না কার্বনটা? যখন এটা আংশিক পজিটিভ হবে, তখন সেটা কি দ্রুত রিলিজ করতে পারবে না? তখন সেটা কি করতে পারবে? দ্রুত রিলিজ করতে পারবে। সো এই জায়গায় যেহেতু দ্রুত রিলিজ করতে পারতেছে, দ্যাটস ওয়াই এটা হলো এই COOH, এটা হলো আমাদের অধিক তীব্র অ্যাসিড। এবং আমরা জানি এটা pKa এটা আমাদের কম, বা Ka এটার বেশি, দ্যাটস ওয়াই COOH বা আমাদের ফর্মিক অ্যাসিড সেটা হলো অধিক তীব্র অ্যাসিড। তারপরে আমাদের যে এইটার অনুবন্ধী অ্যাসিড কোনটা ভাই? অনুবন্ধী অ্যাসিড আর আমাদের অনুবন্ধী অ্যাসিড না, এটা আমি তোমাকে বোঝার জন্য জাস্ট একটা নর্মাল জিনিস বোঝাই দিই।
সেটা হলো যে ধরো দুটা কম্পাউন্ড, একটা হলো আমাদের HCl আর একটা হলো আমাদের NOH। ঠিক আছে, এখন এই জায়গায় যখন আমাদের একটা বিক্রিয়া হবে, এটা কি হবে? NaCl হবে, আর এই জায়গায় হবে পানি। এই জায়গায় কি হবে? পানি। এই জায়গায় কি হবে? পানি। সো এটা আমাদের নর্মাল একটা বিক্রিয়া, এটা কি একটা নর্মাল প্রশমন বিক্রিয়া। এখন ধরো আমি একটা বিক্রিয়া দিলাম, যে বিক্রিয়াটা হলো এমন, তো ধরো আমাদের এই জায়গায় আছে অ্যামোনিয়া, এই জায়গায় আছে আমাদের কি পানি, এই জায়গায় কি আছে? পানি। বিক্রিয়া হয়ে কি হইলো যে ভাই, যেহেতু আমাদের অ্যামোনিয়াটা কি ক্ষার, তার মানে এটা কি করবে? হাইড্রোজেন আয়ন রিসিভ করবে। আর এই জায়গায় পানি কাজ করবে কি হিসাবে? পানি কাজ করবে আমাদের অ্যাসিড হিসাবে। তো এই বিক্রিয়াটা যদি আমরা দেখি, এই বিক্রিয়াটা দেখলে আমরা বুঝবো যে আমাদের এই জায়গায় অ্যামোনিয়া কাজ করছে ক্ষার হিসেবে। অ্যামোনিয়া কি হিসেবে কাজ করছে? ক্ষার হিসেবে। পানি এই জায়গায় কাজ করবে কি হিসেবে? অ্যাসিড হিসেবে। কি হিসেবে? অ্যাসিড হিসেবে। এখন তুমি বলো, ক্ষার হিসেবে সে কি করবে? হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে। আমরা কি জানি যে ভাই, ক্ষার সবসময় হাইড্রোজেন আয়ন গ্রহণ করে, মানে প্রোটন গ্রহণ করে, আর অ্যাসিড হলো প্রোটন ডোনেট করে। সো এইখানে আমাদের প্রোটন গ্রহণ করবে হলো অ্যামোনিয়া, সো সেটা ক্ষার, আর পানি হলো প্রোটন দান করবে। এখন প্রোটন গ্রহণ আর প্রোটন দান করার পরে এই যে এই অবস্থাটাই আসলো, আমি এইটাকে ভুলে যাব। এখন আমি এই জিনিসটা আমি ঢেকে রাখলাম, আমি ভুলে গেলাম। এইটুকুর মধ্যে তুমি যদি দেখো, এটার মধ্যে হাইড্রোজেন দান করতে পারবে কোনটা? অবশ্যই এইটা। আর হাইড্রোজেন গ্রহণ করবে কোনটা? আমি দুঃখিত, OH মাইনাস হবে। সেই জায়গায় হাইড্রোজেন দান করতে পারবে কোনটা? হাইড্রোজেন গ্রহণ করতে পারবে কোনটা? হাইড্রোজেন দান করতে পারবে এইটা, আর হাইড্রোজেন গ্রহণ করতে পারবে এইটা। সো এখন তুমি বলো, সিনারিও পুরোটা উল্টে গেছে না? তো এই জায়গায় অ্যামোনিয়া থেকে যে কম্পাউন্ডটা আসলো, সেইটাই এখন আমাদের কি করতে পারতেছে? হাইড্রোজেন দান করতে পারতেছে। এই সিচুয়েশনে আমরা যেই কম্পাউন্ডটা পাই, সেটাকে বলি আমরা অনুবন্ধী অ্যাসিড। কি বলি? অনুবন্ধী অ্যাসিড। ঠিক, আমরা বলি অনুবন্ধী অ্যাসিড। আর অ্যাসিড থেকে আমরা যে জিনিসটা পাই, সেটাকে বলি আমরা অনুবন্ধী ক্ষার। সেটাকে আমরা কি বলি? অনুবন্ধী ক্ষার। অনুবন্ধীর ইংরেজি হলো ভাই কনজুগেট। অনুবন্ধীর ইংরেজি কি ভাই আমাদের? কনজুগেট। তো এই জায়গায় আমাদের যে ক্ষার ছিল, সেই ক্ষারটা কনভার্ট হয় কিসে? অনুবন্ধী অ্যাসিডে। আর অ্যাসিডটা কনভার্ট হয় অনুবন্ধী ক্ষারে। তো এই জায়গায় যে আমাদের ক্ষার থেকে অনুবন্ধী অ্যাসিড হচ্ছে, এই জায়গায় যে আমাদের ক্ষার থেকে অনুবন্ধী অ্যাসিড হচ্ছে, এখানে তাহলে বলো যে ভাই, অনুবন্ধী অ্যাসিডটা তাহলে কি আগে ক্ষার ছিল? সো তোমার এই প্রশ্নটা যদি তুমি দেখো যে ভাই, আমাদের এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের যে আয়ন, এটার অনুবন্ধী অ্যাসিড তাহলে কোনটা? তাই দেখো, এটা অনুবন্ধী অ্যাসিড মানে আগে কি ছিল? ক্ষার ছিল। ঠিক আছে, এটা কি আগে হলো ক্ষার ছিল, পরবর্তীতে অনুবন্ধী অ্যাসিড, তার মানে এইটা হলো ক্ষার। এটা কি? ক্ষার। তাই তো, এটার অনুবন্ধী অ্যাসিড বের করবো, মানে যেটা বের হবে সেটা হবে অনুবন্ধী অ্যাসিড। তাহলে এইটা কি? এটা হলো ক্ষার। ক্ষার মানে সে কি করবে? ক্ষার মানে সে প্রোটন গ্রহণ করবে। ক্ষার মানে সে কি করবে? প্রোটন গ্রহণ করবে। আর এ যদি প্রোটন গ্রহণ করে, তাহলে সে কি হবে? এই যে এটা হবে। ঠিক আছে, বুঝতে পারছো? HNO2। সো এই জায়গায় কোন একটা কম্পাউন্ডে যদি অনুবন্ধী অ্যাসিড বের করতে হয়, তার মানে তোমাকে ধরে নিতে হবে সেটা হলো ক্ষার। সেটা কি? ক্ষার। সো সেটা যদি ক্ষার হয়, সেটা কি করবে? প্রোটন গ্রহণ করবে। সে কি করবে? প্রোটন গ্রহণ করবে। এবং প্রোটন গ্রহণ করে সে কি? অনুবন্ধী অ্যাসিড ফর্ম করবে। এবং মনে রাখবা, এই যে আমরা অনুবন্ধী অ্যাসিড বা যাই আমরা পাচ্ছি, এটা হলো ব্রনস্টেড লাউরি থিওরির ভিত্তিতে। ব্রনস্টেড লাউরি থিওরির ভিত্তিতে। এবং এটাকে আমি মনে রাখতাম একটা দ্বারা, সেটা হলো বাপ থিওরি। সেটা কি? বাপ থিওরি। বাতে হলো ব্রনস্টেড লাউরি, আর পতে হলো প্রোটন। পতে কি? পতে হলো প্রোটন। ওকে, বুঝতে পারছো? বাতে হলো ব্রনস্টেড লাউরি, আর পতে হলো প্রোটন। এই জায়গায় যে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকবে কি থাকবে না? কারো কোনো সমস্যা থাকবে না। তো এটা উত্তর কি হবে? উত্তর হবে আমাদের HNO2। উত্তর কি হবে? উত্তর হবে HNO2। আচ্ছা, তারপরে কার্বনিক অ্যাসিড এবং পানি, এটা মিলে কি? আমাদের বাইকার্বনেট, আর হলো আমাদের হাইড্রোনিয়াম আয়ন গ্রহণ করলো। এই জায়গায় অনুবন্ধী অম্লজর কোনটা? অনুবন্ধী অম্লজর মানে দুইটাকে কি হইতে হবে? দুইটাকে অম্ল হইতে হবে। দুইটাকে কি হইতে হবে? অম্ল হইতে হবে। এখন তোমাকে বলছো অনুবন্ধী অম্লজর, তাহলে তুমি এটাতে অনুবন্ধী অম্ল বের করো ভাই। এই জায়গায় কার্বনিক অ্যাসিড, সেটা কি? সেটা হলো আমাদের অ্যাসিড। সেটা কি? অ্যাসিড। এটা কি? অ্যাসিড। এটা কি?
এটা হলো তাহলে কাজ করবে এই যে পানি ক্ষার হিসেবে, কি হিসেবে কাজ করবে? ক্ষার হিসেবে। এইটা থেকে হয়েছে আমাদের এই বাইকার্বনেট, তার মানে এটা কি? অনুবন্ধী ক্ষার। এটা কি ভাই? অনুবন্ধী ক্ষার। আর এই যে হাইড্রোনিয়াম আয়ন, সেটা হলো আমাদের অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী অম্ল। তো এই যে অনুবন্ধী অম্ল, এইটার জোর তোমাকে বের করতে বলছে। অনুবন্ধী অম্ল এবং আরেকটাও অম্ল। তো এই জায়গায় অনুবন্ধী অম্ল হলো হাইড্রোনিয়াম আয়ন, আরেকটা অম্ল কোনটা? কার্বনিক অ্যাসিড। তো উত্তর হবে হাইড্রোনিয়াম আয়ন এবং কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, ওকে। আবার সেম একটা বিক্রিয়া, এখন বলছে যে কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটা? ভাই কার্বনিক অ্যাসিড, এটা কি? অ্যাসিড। তো এইটা আমাদের কি? হাইড্রোজেন আয়ন রিলিজ করে যেটা ফর্ম করবে, সেটাই হবে কি আমাদের এটার অনুবন্ধী ক্ষারক। সেটাই হবে এটা কি? অনুবন্ধী ক্ষারক। এইখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ঠিক আছে, উত্তর কি হবে? বাইকার্বনেট। তারপরে বলছে অ্যামোনিয়া HCl, এটা করে কি? অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড ফর্ম করলো। কি ফর্ম করলো? ক্লোরাইড ফর্ম করলো। এখন এই যে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইডটা ফর্ম করলো, এখন এই জায়গায় বলছে অনুবন্ধী অম্ল কোনটা? অনুবন্ধী অম্ল কোনটা? হ্যাঁ দেখো, আমাদের এইখানে অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়াটা কি? ক্ষার। আর HClটা কি? অম্ল। ক্ষার থেকে যেটা হবে সেটাই কি হবে? অনুবন্ধী অম্ল। এটা হবে আমাদের অনুবন্ধী অম্ল। ঠিক আছে, অ্যামোনিয়া। তারপরে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগলের মধ্যে পার্থক্যটা কি? ভাই আমি কি জানি, এটা হলো প্রোটন থিওরি থেকে আসছে। তার মানে H+ বা একটা প্রোটনের গ্যাপ থাকবে এই দুইটার মধ্যে, বা একটা প্রোটনের পার্থক্য। তো কি? একটি হাইড্রোজেন আয়নের পরমাণু পার্থক্য। তারপরে কি বলছে যে ভাই মানে হাইড্রোক্সিল আয়নে অনুবন্ধী অ্যাসিড কোনটা? ভাই হাইড্রোক্সিল আয়নে অনুবন্ধী অ্যাসিড মানে এটা হলো ক্ষার। এটা কি? ক্ষার। তার মানে এটার সাথে আমি কি যোগ করে দেব? হাইড্রোজেন আয়ন যোগ করে দেব, তার মানে আমি পাবো পানি। তো হাইড্রোক্সিল আয়নে অনুবন্ধী অ্যাসিড হলো পানি। তারপরে এই যে আমাদের হাইড্রোজেন সালফেট, এইটার অনুবন্ধী অ্যাসিড মানে এটা হলো ক্ষার, তার মানে কি? এটা ক্ষার। এটার সাথে আমি হাইড্রোজেন আয়ন যোগ করে দেব, সো উত্তর কি হবে? সালফিউরিক অ্যাসিড। তারপরে নিম্নের কোনটি সত্য নয়? অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল হলো অ্যামোনিয়াম আয়ন। অনুবন্ধী অম্ল মানে কি? এটা হলো ক্ষার, তার মানে হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে, সঠিক। তারপরে কি বলছে? হাইড্রোক্সিল আয়ন এবং পানি অনুবন্ধী যৌগল, অবশ্যই, কারণ এটা একটা হাইড্রোজেন আয়ন যদি গ্রহণ করে তাহলে সেটা অনুবন্ধী যৌগল হয়ে যাবে। পানি এর অনুবন্ধী ক্ষারক হলো হাইড্রোজেন, হাইড্রোক্সিল আয়ন। ভাই দেখো, পানি মানে কি? অনুবন্ধী ক্ষারক মানে এটা অ্যাসিড, মানে হাইড্রোজেন ত্যাগ করে দিবে, তার মানে কি? হাইড্রোক্সিল আয়ন। ঠিক। অ্যামোনিয়া এবং পানি হলো অনুবন্ধী যৌগ না, অ্যামোনিয়া থেকে কখনো পানি হওয়া সম্ভব না, পানি থেকে কখনো অ্যামোনিয়া হওয়া সম্ভব না। সো এটা হলো আমাদের সত্য নয়। তারপরে আবার আমাদের আরেকটা সুন্দর বিক্রিয়া, যে বাইকার্বনেট HCl, বাইকার্বনিক অ্যাসিড আর ক্লোরিন হইলো। এখানে বাইকার্বনেট কি হিসেবে কাজ করে? ভাই দেখো, HCl ভাই সবসময় কি হিসেবে কাজ করবে? এই জায়গায় HCl যেহেতু কাজ করবে হলো অম্ল হিসেবে। সো এটা যদি অম্ল হয়, এটা কি হিসেবে কাজ করবে? এটা কাজ করবে ক্ষার হিসেবে। এটা কি হিসেবে কাজ করবে? ক্ষার হিসেবে। তারপরে হাইড্রোক্সিলের অনুবন্ধী ক্ষারক কোনটা? অনুবন্ধী ক্ষারক মানে এটা হলো অ্যাসিড। এটা কি? অ্যাসিড। এটা কি? অ্যাসিড বা অম্ল। অ্যাসিড বা অম্ল যদি হয়, সেটা কি করবে? সে হাইড্রোজেনটাকে আবার রিলিজ করে দিবে। এটা থেকে যদি হাইড্রোজেন আয়ন রিলিজ হয়ে যায় তাহলে কি? O2-, O2-। এইটার অনুবন্ধী ক্ষারক বের করতে বলছে। তার মানে কি? তার মানে হলো এটা অ্যাসিড, সো আবার হাইড্রোজেন রিলিজ করবে, সো এটা কি হবে? O2-। ডান। বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষারক কোনটা? বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষারক মানে এটা হলো অ্যাসিড। এটা কি? অ্যাসিড, মানে হাইড্রোজেন বের করে দিবে, তার মানে কি? হাইড্রোজেন বের করে দিবে, তার মানে কি? কার্বনেট আয়ন হবে। কি হবে? কার্বনেট আয়ন। সহজ প্রশ্ন, জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি। সবচেয়ে তীব্র অ্যাসিডের পিকে এর মান কত? ভাই পিএইচ যত কম তত তীব্র অ্যাসিড, তত তীব্র অ্যাসিড। ভাই এটা পিএইচ এর ক্ষেত্রে যেমন সত্য, পিকে এর ক্ষেত্রেও তেমন সত্য। সো পিকে এর মান যত কম সেটা তত তীব্র অ্যাসিড। সো কি হবে? 1। নিম্নের কোন জোড়াটি লুইস অ্যাসিড? ভাই লুইস অ্যাসিড বা লুইস থিওরিটা কি? যে ভাই আমাদের ইলেকট্রন জোড় যদি গ্রহণ করে সেটা হবে অ্যাসিড, মানে লুইস অ্যাসিড। আর ইলেকট্রন জোড় যদি ত্যাগ করে সেটা হবে লুইস ক্ষার। সেটা কি হবে? লুইস ক্ষার। এখন এই লুইস অ্যাসিড আর লুইস ক্ষারের ক্ষেত্রে যদি তোমাকে আমি বলি যে ভাই লুইস ক্ষার তুমি দেখেই বুঝবা কোনগুলা, যে ভাই যেটার আমাদের লোন পেয়ার ইলেকট্রন আছে বা মুক্ত জোড় ইলেকট্রন আছে।
তার সাথে আমাদের অক্টেট সম্প্রসারণ আছে, অক্টেট সম্প্রসারণ মানে আমাদের 8টার বেশি ইলেকট্রন আছে অক্টেটে। আর অ্যাসিডের ক্ষেত্রে কি বুঝবা ভাই, অক্টেট সংকোচন মানে 8টা ইলেকট্রন কমপ্লিট নাই, 8টা ইলেকট্রন কি নাই ভাই, কমপ্লিট নাই। সো এই জায়গায় আমাদের যেহেতু বলছে লুইস অ্যাসিড মানে 8টা ইলেকট্রন কমপ্লিট নাই যাতে, সেটা হবে পানি, এটা তো মুক্তজোর আছে শেষ, এটা লুইস খার। অ্যালুমিনিয়াম ক্লোরাইড BCl3, এটা তো অক্টেট আমাদের পূর্ণ নাই, কারণ এই জায়গায় আমাদের আছে 6টা, এই জায়গায় আছে 6টা। সো এটাই হবে আমাদের লুইস অ্যাসিড। তাও বাকিগুলো দেখি, অ্যামোনিয়া আছে মানে লুইস খার, অ্যামোনিয়া আছে মানে লুইস খার। উত্তর হবে কি, উত্তর হবে খ। ঠিক আছে, ওকে। নিম্নের কোনটা তীব্র অ্যাসিড? ভাই তীব্র অ্যাসিডে যখন আমরা যাই, তীব্র অ্যাসিডের ক্ষেত্রে যখন আমাদের দেখবো যে কম্পাউন্ডগুলো ডিফারেন্ট প্লাস হাইড্রোজেন আছে, তখন আমরা জারণ সংখ্যা বের করি, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। তো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার সবচেয়ে বেশি সেটা হবে সবচেয়ে তীব্র অ্যাসিড। আমি যদি এটা ক্ষেত্রে বের করি, এটা কত হবে -2 + 1 তাহলে +5, এটা কত হবে -4 + 1 + 3, এটা কত হবে -8 + 2 + 6, এটা হবে কি আমাদের +2 -6 -4। তার মানে সবচেয়ে বেশি আছে কোনটায়, আমাদের সালফিউরিক অ্যাসিডে, তাহলে এটা হবে সবচেয়ে তীব্র অ্যাসিড। তারপরে লুইস অ্যাসিডের উদাহরণ কোনটা ভাই, যেটার অক্টেট সংকোচন, অক্টেট সংকোচন কোনটার আছে ভাই, আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড। উত্তর হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। নিম্নের কোনটি লুইস ক্ষারক? ভাই যেটাতে আমাদের কি থাকবে, যেটাতে আমাদের মুক্তজোড় ইলেকট্রন থাকবে, কি থাকবে, মুক্তজোড় ইলেকট্রন থাকবে। এই জায়গায় মুক্তজোড় ইলেকট্রন কাজ করে একমাত্র কার্বন মনোক্সাইডে, সালফার ট্রাইঅক্সাইডে মনে হইতে পারে কাজ করে কিন্তু কাজ করে না, এটা স্ট্রাকচারটা এমন যে এখানে মুক্তজোড় ইলেকট্রনগুলো কাজ করতে পারে না। তো উত্তর হবে কি কার্বন মনোক্সাইড। তারপরে আমাদের লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড কোনটা ভাই, অ্যাসিড কোনটা হবে, যেটাতে আমাদের ইলেকট্রন গ্রহণ করতে পারে মানে অক্টেট সংকোচন, অক্টেট সংকোচন আছে কোনটাই ভাই, BF3। ওকে, সো এটা হবে আমাদের লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড। নিম্নের কোনটি লুইস অ্যাসিড, যেটা অক্টেট সংকোচন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আসবে, এইটাই, এগুলোই প্রশ্নে আসবে। নিম্নের কোনটি লুইস ক্ষার? লুইস ক্ষার মানে কি, ওই জায়গায় আমাদের কি থাকবে, ওই জায়গায় আমাদের লোন পেয়ার ইলেকট্রন থাকবে, লোন পেয়ার ইলেকট্রন কোনটাই আছে, পানিতে আছে, তো উত্তর হবে পানি। তারপরে নিম্নের কোনটি লুইস ক্ষারক? ভাই দেখো লুইস ক্ষারক মানে কি, যে ভাই সে জায়গায় আমাদের মুক্তজোড় ইলেকট্রন থাকবে, মুক্তজোড় ইলেকট্রন কোনটাই আছে ভাই, আছে আমাদের হাইড্রোক্সিল আয়নে, কোনটায়, হাইড্রোক্সিল আয়নে, সো উত্তর হবে হাইড্রোক্সিল আয়ন। নিম্নে কোনটি লুইস অ্যাসিড? অক্টেট সংকোচন কোনটায়, BCl3, সহজ প্রশ্ন। তারপরে নিম্নে কোনটি উভধর্মী? উভধর্মী মানে কি, উভধর্মী মানে সেটা হাইড্রোজেন ত্যাগও করতে পারবে আবার হাইড্রোজেন গ্রহণও করতে পারবে, এইটার ক্যাপাবিলিটি শুধুমাত্র কোনটাই আছে, এটার মধ্যে ভাই দেখো অ্যামোনিয়া শুধু গ্রহণই করবে, HBr শুধুমাত্র ত্যাগই করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি ভাই, এটা তো আমাদের লুইস অ্যাসিড, সো এটা কি আমাদের যে সালফেট আয়ন, সেই সালফেট আয়নটা কি আমাদের বাইসালফেট, হাইড্রোজেন বাইসালফেট, সো এটা কি আমাদের হাইড্রোজেন ত্যাগও করতে পারবে, হাইড্রোজেন গ্রহণও করতে পারবে। তারপরে কোনটি লুইস ক্ষারক? যেইটার আমাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রন কোনটাই আছে ভাই, কার্বন মনোক্সাইড, সরি মানে লুইস ক্ষারক এখানে, এইখানের মধ্যে কোনটা, উত্তর হবে আমাদের অ্যামোনিয়া, উত্তর কি হবে অ্যামোনিয়া। তারপর নিম্নে কোনটি মৃদু অ্যাসিড? দেখো মৃদু অ্যাসিড মানে কি, যে ভাই যেটার আমাদের মানে হাইড্রোজেন ছাড়ার ক্যাপাবিলিটি একটু কম বা আমাদের বিয়োজনের রেট কম। আর আরো যদি ক্লিয়ারলি বুঝি তাহলে বুঝবা যে ভাই এখানে যতগুলো আছে তার মধ্যে যেটার আমাদের যে অক্সিডেশন নাম্বার কম। সো এই জায়গায় দেখো HClO4, এটাতে কি +7, এটাতে কি +6, এটাতে +5, এটাতে কি +4। সো দেখো যেহেতু এটাতে সবচেয়ে কম, তার মানে সবচেয়ে মৃদু অ্যাসিড হলো কার্বনিক অ্যাসিড, আর আমরা জানি কার্বনিক অ্যাসিড এমনি মৃদু অ্যাসিড। তারপরে আমাদের কোনটি লুইস ক্ষারক? যেইটাতে আমাদের কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, সেটাই কি পানি, সেটাই কি পানি। তারপরে আমাদের একটি পানির নমুনায় দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা যদি এত হয়, ppm এককে এটার মান কত, ঘনমাত্রা থেকে ppm এককে মানে ট্রান্সফার করার জন্য আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি, যে ভাই যত ঘনমাত্রা আছে C বা আমরা S বলি আর কি, সমস্যা নেই, S ইন্টু মলিকুলার ম্যাস ইন্টু 1000 ইন্টু কি 1000, সেটা যদি আমরা বসাই মান, S কত 2 ইন্টু 10⁻⁻4, মলিকুলার মাস কত 32 ইন্টু 10⁻3, তাই তো 1000কে আমরা 10⁻3 লিখতে পারি। সো এটা কি 64 ইন্টু 10⁻⁻1, 3 আর -4 -1, সো উত্তর কত 6.4 ppm, উত্তর কি 6.4 ppm, উত্তর হবে ডি। অনুমোদিত COD এর মাত্রা কত? এটার জন্য আমরা একটা ছন্দ ব্যবহার করি, ছন্দটা তোমাদের ক্লাসে পড়াইছি, তোমাদের চিট কোড আছে, সব জায়গায় আছে। সেটা কি, সেটা হলো ডিবি পুলিশ, ডিবি পুলিশ কাদের কাকার মাথার নাট খুলে ফেলেছে।
বা মাথা নাট খুলেছে, ঠিক আছে। এখন এই জায়গায় ডিবির ডি দ্বারা কি বোঝায়, ডিবির ডি দ্বারা বোঝায় হলো ডিও, বি দ্বারা বোঝায় হলো বিওডি, পি দ্বারা বোঝায় হলো পিএইচ, কাদের দ্বারা বোঝায় হলো সিওডি, কাকার দ্বারা বোঝায় ক্যালসিয়াম, মাথার দ্বারা বোঝায় হলো ম্যাগনেসিয়াম, নাটের ন দ্বারা বোঝায় হলো NaCl, টি দ্বারা বোঝায় হলো টিডিএস, টি দ্বারা কি বোঝায় টিডিএস। এখন কোনটার মান কি ভাই আমাদের মানে কম থেকে বাড়বে, এই যে ডিওতে আমরা বসাবো 5, বিওডিতে বসাবো 6, পিএইচ এ বসাবো 6.5, সিওডিতে বসাবো 10, ক্যালসিয়ামে বসাবো 100, ম্যাগনেসিয়ামে বসাবো 150, NaCl এ বসাবো 500, টিডিএস এ বসাবো 500, ঠিক আছে। এখন এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো আমি যে ডিওটা আছে, এই ডিও আমরা লিখতে পারি 5 থেকে 6, বিওডি হলো শুধু 6, পিএইচ আমরা লিখতে পারি 6.5 থেকে 8.5, আর এই যে আমাদের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এটা হলো আমাদের ক্ষরতা, এটা কি ভাই ক্ষরতা। তো ক্ষরতার ক্ষেত্রে এই মান, এটা কি ভাই ক্ষরতা, তো ক্ষরতার ক্ষেত্রে এই মান, এখানে পিএইচ বাদে বাকি সবগুলো মানি পিপিএম এ। তো এই ভ্যালুগুলো আমাদের মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় দেখো যে হু অনুমোদিত সিওডির মাত্রা কত, কাদের কাকার, কাদের এর কি সি তে ছিল 10, তো 10 মিলিগ্রাম পার লিটার, ওকে। তারপর একটি পুকুরের পানি ডিও এর মান 4 হলে মানে পানিটি কি হবে ভাই, দেখো ডিও মানে কি ডিজলভড অক্সিজেন, মানে ওই জায়গায় আমাদের অক্সিজেনের পরিমাণ কেমন আছে। তো 4 হলে সেটাকে আমরা কি বলি ভাই বিশুদ্ধ পানি, কি বলি বিশুদ্ধ পানি। তারপরে আমাদের এই জায়গায় মাঝে মাঝে পুকুরের মাছ পানির উপরে অংশে হা করে শ্বাস নিয়ে অবস্থা, কারণ কি ভাই, যখন মাছ উপরে এসে শ্বাস নিচ্ছে মানে তার নিচে শ্বাস নিয়ে যে অক্সিজেনের পরিমাণটা কম, ওই জায়গায় অক্সিজেনের পরিমাণটা কম। এখন এই যে আমাদের অক্সিজেনের পরিমাণটা কম, অক্সিজেনের পরিমাণটা যখন কম হয় তখন আমাদের উপরে এসে শ্বাস নেবে, তার মানে এই জায়গায় ডিও এর মান কোন, ডিও মানে কি ডিজলভড অক্সিজেন, ডিও মানে কি ভাই ডিজলভড অক্সিজেন, ঠিক আছে। বিওডি মানে হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি মানে হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, টিডিএস মানে টোটাল ডিজলভ সলিউট, ওকে। তারপরে কোন ধরনের দূষক পানি ডিও এর মান হ্রাস করে ভাই, ডিও ডিজলভড অক্সিজেন এই জায়গায় সব সময় কাজ করবে জৈব দূষক, কি কাজ করবে জৈব দূষক, শুধু ডিও না বিও ডি এর ক্ষেত্রেও জৈব দূষক, আর সিওডি এর ক্ষেত্রে জৈব প্লাস অজৈব, ঠিক আছে। সিওডির ক্ষেত্রে জৈব প্লাস অজৈব, বিওডি আর ডিওর ক্ষেত্রে ভাই জৈব, ওকে। আচ্ছা, তারপরে কৃষি ক্ষেত্রে সারফেস ওয়াটারের উপযুক্ত মানদণ্ড কোনটা, তাই মনে রাখবা কৃষি কাজে সারফেস ওয়াটারের যে উপযুক্ত মানদণ্ড এটা আমরা মেনটেন করি পিএইচ এর মান দিয়ে, কিসের মান দিয়ে ভাই পিএইচ এর মান দিয়ে। এবং মনে রাখবা সারফেস ওয়াটারে কোন অ্যাসিডটা থাকে ভাই কার্বনিক অ্যাসিড, কোন অ্যাসিড কার্বনিক অ্যাসিড, সেই কার্বনিক অ্যাসিডের পরিমাণটা বাড়লে কি হবে ভাই পিএইচ এর মানটা কমবে। সো এই যে পিএইচ এর মান এইটার মাধ্যমে আমরা কৃষিকাজে যে সারফেস ওয়াটারের উপযুক্ততা আছে সেটা আমরা বের করি, ওকে। তারপর ভাই আমাদের কৃষিকাজে আচ্ছা, তারপরে পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কি ভাই, ক্ষরতার ক্ষেত্রে টপিকটা খুবই ইম্পর্টেন্ট, যে ভাই ক্ষরতা আছে স্থায়ী আর অস্থায়ী। মনে রাখবা ক্ষরতা সবসময় হয় দ্বি ধনাত্মক আয়নের কারণে, কিসের কারণে ভাই দ্বি ধনাত্মক আয়নের কারণে। দ্বি ধনাত্মক আয়ন কি আছে, যেমন ভাই ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপরে আয়রন আছে। এখন এই যে দ্বি ধনাত্মক আয়ন এটার সাথে যখন বাইকার্বনেট যুক্ত হবে, বাইকার্বনেট যুক্ত হলে সেটা হবে অস্থায়ী, সেটা কি হবে অস্থায়ী। যখন আমাদের ক্লোরেট বা সালফেট যুক্ত হবে সেটা হবে স্থায়ী, সেটা কি হবে স্থায়ী, ওকে। মনে রাখবা যে ভাই অস্থায়ী ক্ষরতা দূর করার জন্য, অস্থায়ী ক্ষরতা দূর করার জন্য ভাই ফুটানোই যথেষ্ট, ঠিক আছে, ফুটানোই যথেষ্ট। বাট স্থায়ীর ক্ষেত্রে ফুটাইলে কাজ হবে না, স্থায়ীর ক্ষেত্রে আমাদের শুধু ফুটাইলে কাজ হবে না, এখানে আমাদের পারমুটেট পদ্ধতি বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি আমরা ইউজ করি। এই জায়গায় আমরা কি করি ভাই আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি বা আমরা পারমুটেট পদ্ধতি ইউজ করি, ঠিক আছে, বুঝতে পারছো, ওকে।
সো এই জায়গায় আমাদের যে অস্থায়ী ক্ষারতা এটার জন্য তাহলে কে দেয় ভাই বাইকার্বনেট আয়নটা দেয়। কে দেয় বাইকার্বনেট আয়ন। এই জায়গায় আমি খুবই দুঃখিত, এই জায়গায় আমি একটা ভুল করছি যেটা আমার সাথে সাথে চোখে পড়ে নাই, এখন চোখে পড়ছে। সেটা সালফেট আয়নের যে এটা আমরা ভুল করছিলাম। ওকে, আচ্ছা। তারপরে হু কর্তৃক অনুমোদিত পানি ও জলের পিএইচ মাত্রা কত ভাই? কত? 6.5 থেকে 8.5। এটা আমরা ওই ছন্দের মাধ্যমে শিখছি। তারপরে পানির বিশুদ্ধতার পরিমাপের মানদণ্ড নয় কোনটা ভাই? পানির বিশুদ্ধতার পরিমাপের মানদণ্ড কোনটা না? এসডিএস। কোনটা? এসডিএস। এটা ছিল না, ডিও বিওডি পিএইচ সব ছিল। পান করার উপযোগী পানিতে বিওডির গ্রহণযোগ্য মাত্রা কত ভাই? আমরা কি জানি যে ভাই বিওডির মাত্রার একটা ছক আছে, 1 থেকে 2, 3, 6, তারপরে 10, 20। মনে রাখবা 6 হলো হুয়ের আদর্শ, 6 কম ভালো। ভাই দেখো এই জায়গায় যখন ডিও বলে না, মানে কি ডিজলভড অক্সিজেন, এই জায়গায় অক্সিজেনের পরিমাণটা যত বেশি তত ভালো। বাট যখন বিওডি, এই ডি দ্বারা বোঝায় কি ডিমান্ড। ভাই ডিমান্ড যত কম তত ভালো। ঠিক আছে, আমরা যত কম ডিমান্ড করব তত আমাদের জন্য ভালো। তো এই জায়গায় আমাদের ডিওর মানটা যত কম থাকবে, বিওডির মানটা যত কম থাকবে তত ভালো। সো এখানে আমাদের সবচেয়ে ভালো কোনটা? 1 থেকে 2। কত ভাই? 1 থেকে 2। ওকে। তারপর নিচের কোন পদ্ধতি সহজে পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না? ভাই দেখো স্থায়ী ক্ষরতা ফুটাইলে হয় না দূর। তো কি হবে ভাই? ফুটন। কি ভাই? ফুটন। তারপরে নিচের কোন তথ্যটি সঠিক নয়? ভাই দেখো আমাদের সারফেস ওয়াটারে নাইট্রিক অ্যাসিড সঠিক থাকে না, প্রথমটাই সঠিক না। পরেরগুলো যদি দেখি, খড় পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন দ্রবীভূত থাকে, মানে দ্বিধনাত্মক আয়ন। বিশুদ্ধ পানি পিএইচ 7 সঠিক। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিএইচ এত 6.5 থেকে 8.5 ঠিক। সো এই জায়গায় আমাদের ক হলো অ্যান্সার। তারপরে আদর্শ পানির ডিও এর পরিসীমা কত? ভাই আদর্শ পানির ডিও এর পরিসীমা কত ভাই? আমরা জানি আদর্শ পানির ডিও এর পরিসীমা হলো 8 থেকে 10 মিলিগ্রাম পার লিটার। কত ভাই? 8 থেকে 10 মিলিগ্রাম পার লিটার। ওকে। নিম্নের কোন মানটি দূষিত পানির নির্দেশক? ভাই দূষিত পানির নির্দেশক হলে কি আমাদের যে নির্দেশকগুলো আছে ওইটা হচ্ছে ডেভিয়েট করবে। সো দেখো পিএইচ এর মান 6.4 থেকে 7.4, তারপরে ডিও এর মান 6, বিওডির মান হলো 2, সিওডির মান হলো কি 100। ভাই সিওডির মান কত ছিল? 10। সো 10-এর চেয়ে বেশি হয়ে গেছে। সো উত্তর হলো আমাদের ডি। তারপরে কোন পানির টিডিএস, কোন পানির টিডিএস এর মান কত অতিক্রম করলে তা পানির উপযোগী থাকে না? একদম সরাসরি হাজারে সালের বইয়ের লাইন। ভাই আমরা জানি মান হলো 500 ppm। ঠিক আছে, হু অ্যাপ্লাইড। কিন্তু আমরা একটু কি বলবো, আমরা তো এত কিছু মাইনা চলি না, একটু বেশি হলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এটা খেয়াল রাখবো যাতে কখনো 1000 পার না হয়, 1000 যে পার হলে সেটার খাওয়ার উপযোগী না। তারপর ইডিটিএ পদ্ধতিতে পানির ক্ষরতা নির্ণয়ের সময় পিএইচ কত থাকে? একদম বইয়ের লাইন। কত ভাই? 10। কত? 10। তারপরে নিম্নে উল্লিখিত আর্সেনিক যৌগসমূহের আমাদের পানিতে দ্রবীভূত অবস্থায় মানুষের স্বাস্থ্যের উপর বিষক্রিয়া। মনে রাখবা সবচেয়ে বেশি বিষাক্ত ফর্ম হলো আর্সাইন। কোনটা ভাই? এই যে এইটা। সো এইটাই হলো সবচেয়ে বেশি বিষাক্ত। সো এইটা সবার আগে আছে, তার মানে এটাই হবে উত্তর। এটাই হবে আমাদের উত্তর। তারপরে পানির বিশুদ্ধতার মানদণ্ড সম্পর্কে কোনটি সঠিক? তাপমাত্রা বৃদ্ধিতে ডিও বৃদ্ধি পায়, সিওডির মান বিএডির অপেক্ষা বেশি হয়। এই যে মিলে গেল, সিএডি এর মান সবসময় বিওডির চেয়ে বেশি হবে। ঠিক আছে, ওকে। পানিতে দ্রবীভূত অক্সিজেন কি নামে পরিচিত ভাই? পানিতে দ্রবীভূত অক্সিজেন, দ্রবীভূত, দ্রবীভূত মানে ডিজলভড, অক্সিজেন মানে অক্সিজেন, এটাকে আমরা শর্ট ফর্মে বলি ডিও। এটাকে আমরা কি বলি? ডিও। ঠিক আছে। তারপরে জৈব অজৈব উভয় ধরনের দূষণ জারণের জন্য অক্সিজেনের পরিমাণ নির্দেশ করে কোনটা? আমি বলছি জৈব আর অজৈব দুইটাই নির্দেশ করবে কোনটা? সিওডি। কোনটা ভাইয়া? সিওডি। তারপরে কোনটি পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী? আমি কি জানি অস্থায়ীর জন্য দায়ী হলো বাইকার্বনেট। কোনটা? বাইকার্বনেট। এখন বাইকার্বনেট যৌগ কোনটা? বাইকার্বনেট যৌগ হলো গ নাম্বার। কোনটা ভাই? গ নাম্বার। ঠিক আছে। আর স্থায়ীর জন্য হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরাস সালফেট। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে না, সরি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে না, দ্বিধনাত্মক হইতে হবে। সো আমাদের কোনটা? ফেরাস সালফেট। কোন জাতীয় বর্জ্যের জন্য ইটিপি ব্যবহৃত হয়? মনে রাখবা ইটিপি ব্যবহৃত হয় সবসময় আমাদের তরল বর্জ্যের জন্য। কোন ধরনের বর্জ্যের জন্য? তরল বর্জ্যের জন্য। তারপরে কার্বন ডাইঅক্সাইডের প্রধান দুইটা সিঙ্ক কোনটা ভাই? কার্বন ডাইঅক্সাইডের প্রধান দুইটা সিঙ্ক হলো ভাই, এক হলো আমাদের সমুদ্র, আরেকটা হলো সবুজ উদ্ভিদ। সমুদ্র, আরেকটা কি ভাই? সবুজ উদ্ভিদ। খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসবে, পরীক্ষা আসে। ঠিক আছে, ওকে। তারপর বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? মনে রাখবা যে ভাই দুইটা ভ্যালু আছে, একটা হু আর একটা হলো বাংলাদেশ। আমরা সবসময় বেশিতে বিশ্বাসী, যত খারাপ জিনিসই হোক আমাদের কাছে কোনো সমস্যা না। সো হু এর ক্ষেত্রে হলো কম, বাংলাদেশের ক্ষেত্রে বেশি। হু এর ক্ষেত্রে হলো 0.01 ppm,
আর বাংলাদেশের ক্ষেত্রে 0.05 ppm। বাংলাদেশের ক্ষেত্রে কত? 0.05 ppm। উত্তর কি হবে? 0.05 ppm। তারপরে হুয়ের পানিতে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? বলছি কম, 0.01 ppm। তারপরে হুয়ের মতো পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত? সর্বোচ্চ সহনীয় মাত্রা হবে হলো কত? 0.05 ppm। ঠিক আছে, আমরা সবসময় সর্বোচ্চ সহনীয় পর্যায়ে চলে যাই। ঠিক আছে, আমরা সবসময় সর্বোচ্চ সহনীয় পর্যায়ে চলে যাই। আচ্ছা, সর্বোচ্চ সহনীয় এটাকে কি বলা হয় জানো? টিএলভি বা থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু। তারপরে কোনটি নিচের কোন মানটি দূষিত পানি নির্দেশক, মানে কোনটা বেশি আছে? এই যে সিওডির মান 100। কোনটা? সিওডির মান 100। তারপরে হাইড্রোকার্বন দূষকযুক্ত বায়ুকে দূষক মুক্ত করতে নিম্নে কোন মাধ্যমে চলাচল করতে হয়? মনে রাখবা, হাইড্রোকার্বন যুক্ত বায়ুকে, দেখো হাইড্রোকার্বন দূষক, হাইড্রোকার্বনকে আমরা আলাদা করি কিসের মাধ্যমে? ভাই তেলের মাধ্যমে। কিসের মাধ্যমে? তেলের মাধ্যমে। উত্তর কি হবে? তেল। তারপরে নলকূপের পানিতে আর্সেনিক অপসারণ করতে কোন ন্যানোকণাটি ব্যবহার করা হয়? এই যে ন্যানোকণা, এই উপরের দুইটা হলো সানস্ক্রিন লোশনে ব্যবহার করা হয়। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, আসবে মানে আসবে। এই উপরের দুইটা হলো সানস্ক্রিন লোশনে। আর এই যে আমাদের এফইও, এটা ব্যবহার করা হয় কিসে? আর্সেনিক অপসারণে। তারপরে নিম্নের কোনটি প্রাইমারি দূষক হিসেবে গণ্য হয় না? আমি আগেই বলছি, যেটা ছোট সেটা হবে প্রাইমারি, যেটা বড় সেটা হবে আমাদের সেকেন্ডারি। এখানে বড় কোনটা? বড় হলো আমাদের সালফিউরিক অ্যাসিড, সো এটা হবে আমাদের কি? সেকেন্ডারি। তারপরে আমাদের কি মানব শরীরে কোন ধাতুর আয়তনের আধিক্যের কারণে হাড় ভঙ্গুর বা অস্টিওপোরোসিস রোগ হয়? মনে রাখবা যে ভাই আমাদের ক্যালসিয়াম, ক্যালসিয়াম হলো আমাদের অস্থির মূল উপাদান, অস্থির মূল উপাদান। সো এই ক্যালসিয়ামের মতন যেটা আছে, ক্যালসিয়ামের মতন কোনটা আছে ভাই? ক্যাডমিয়াম। কোনটা? ক্যাডমিয়াম। এই ক্যাডমিয়ামটা কি করে? এই ক্যালসিয়ামটাকে রিপ্লেস করে, ক্যালসিয়ামটাকে রিপ্লেস করে ভাই কি করে? অস্টিওপোরোসিস বা অস্থিভঙ্গুর থেকে শুরু করে ভাই ইটাই, যেটাকে আমরা বলি আউচ আউচ। ঠিক আছে, এরকম আরো অনেক অনেক রোগ করে ভাই। রোগগুলা মাস্ট পড়বা। আমাদের যে আর্সেনিক, ক্রোমিয়াম, লেড আর হলো ক্যাডমিয়াম, প্রত্যেকটা রোগ মাস্ট পড়বা। মাস্ট মানে মাস্ট। ওকে ওকে। তারপরে আমাদের মানব শরীরে কোন ধাতুর আয়নের আধিক্যের কারণে রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা পায়? মনে রাখবা, হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয় হলো ক্রোমিয়াম। কোনটা ভাইয়া? ক্রোমিয়াম। কোনটা? ক্রোমিয়াম। হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয় ক্রোমিয়াম। মানব শরীরে কোন ধাতু, মানে কোন ভারী ধাতুর আয়নের কারণে ব্ল্যাকফুট ডিজিজ হয়? মনে রাখবা, ব্ল্যাকফুট ডিজিজ, ক্যারাটিনোসিস বা যে ক্যারাটিনাইজেশন, এগুলা করে কে? এগুলা করে আর্সেনিক। আর্সেনিককে আমরা কি বলি? আর্সেনিককে আমরা বলি প্রাকৃতিক বিষের রাজা। আর্সেনিককে আমরা কি বলি? প্রাকৃতিক বিষের রাজা। ঠিক আছে, ওকে। তারপরে কোন ভারী ধাতুর আয়নে পানীয় জলের দূষণে শিশুর বুদ্ধিবৃত্তি বা আইকিউ হ্রাস পায়? ভাই আইকিউ হ্রাস পায় বা বুদ্ধিবৃত্তি হ্রাস পায় হলো লেড গেলে। কি গেলে ভাই? লেড গেলে, লেড গেলে। ওকে ডান। কোনটি ভারী ধাতু? ভাই এর মধ্যে ভারী ধাতু কোনটা? কোনটা ভাই? ক্যাডমিয়াম। কোনটা? ক্যাডমিয়াম। তারপরে কোনটির বিষক্রিয়ায় ফলে শরীরের জয়েন্টে তীব্র ব্যথা অনুভূত হয়? জয়েন্ট মানে কি? অস্থি। অস্থির ক্ষতি হয় কোনটার মাধ্যমে? ভাই ক্যাডমিয়ামের মাধ্যমে। সো উত্তর হবে কি? ক্যাডমিয়াম। ওকে, সো আশা করি এমসিকিউ গুলো বুঝতে পারছো। আমি দ্রুত তাড়াতাড়ি করে তোমাদের পড়াই দিচ্ছি যাতে তোমাদের সময় কম নষ্ট হয়। সো সময় সেভ করার চেষ্টা করবা। দুইটা চ্যাপ্টার যদি আগের ক্লাসটা এখনো না করে থাকো, আগের ক্লাসটা করে ফেলবা। এবং এই যে ক্লাসটা করাইলাম, এখানে যে তোমাকে রিলেট করে অ্যান্সার দেওয়াইলাম, এটা পরীক্ষার হলে এরকম ভাবে রিলেট করে অ্যান্সার দিবা, তাহলে কি ভুল হবে না। আশা করি ক্লাসটা বুঝতে পারছো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।